আমরা গণতন্ত্রের সৈনিক হিসেবে কাজ করছি। আমাদের উপর একের পর এক আঘাত বিগত দিনেও ছিল, আবার সেটা এখনো শুরু হয়েছে। সেই আঘাত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় সমবেত হয়েছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি আমাদের সাংবাদিক বন্ধুদের হত্যার বিচার চেয়ে। আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্ল্যাটফর্ম নিয়ে আমরা আজকে এই গণধর্নায়। কেন এমনটা হবে? আমরা তো মানুষের জন্য কাজ করছি। আমাদেরকে যারা মনে করেন যে যারা আমাদেরকে পকেটে রেখেছেন সেটা ভুল মনে করবেন। আমরা কারো পকেটে নই। আমরা মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য কাজ করি, বঞ্চিত মানুষের জন্য কাজ করি, শোষিত মানুষের জন্য কাজ করি। আমরা কারো বদল এখন করি না। আমাদের মিডিয়া হাউসগুলি সৃষ্টি লগ্ন থেকে চলে আসছে, আজও আছে, আগামীকালও থাকবে। কিন্তু যারা মনে করছে যে সাংবাদিকদের পকেটে পড়ে রেখেছেন তাদের কিন্তু উত্থান পতন আছে, আমরা দেখেছি। আর যারা এটা মনে করছেন তাদেরকে একটাই কথা বলছি, আপনাদের এই ক্ষমতার জন্য আমরা কিন্তু অনেকাংশে দায়ী। কেন দায়ী? আমাদের পরিশ্রমের ফলে আপনারা আপনাদের জায়গাটা করে নিতে পেরেছেন। তাই আমরা বলবো যে আমরা এখনো আন্দোলন করছি, আমরা বিগত দিনে আন্দোলন করেছিলাম, এখন আন্দোলন করছি। যদি একের পর এক আক্রমণ আসে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। জানি না আর কত রক্ত জড়াতে হবে। আজকে হয়তো আমি এখানে ভাষণ দিচ্ছি, হয়তো রক্তে যাওয়ার পর হয়তো আমার উপর আবার আঘাত আসতে পারে, কিন্তু আমরা আমাদের কলম, আমাদের আন্দোলন কিন্তু থেমে থাকবে না। আমি একটা জোর গলা দিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, মারতে হয় মরবো, কিন্তু কলম ছাড়বো না। কারণ আমাদের এইটা মহাশয় আমাদেরকে বলেছেন যে মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি রক্ত দিতে হয় উনি দেবেন। আমরাও সেই সাথে সেই যোদ্ধা হিসেবে আমরাও প্রস্তুত। আমরা যদি মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাদের রক্ত দিতে হয় আমরা দেব, আমরা লড়াই চালিয়ে যাব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বিমলেন্দু দাস মহোদয়কে। এবার আমরা অনুরোধ করব বিলোনিয়া মহকুমার প্রতিনিধি সুমন নাগকে কিছু বলার জন্য। সুমন নাগ। বিলোনিয়া মহকুমার প্রতিনিধি সুমন নাগ, আপনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। এবার সংক্ষিপ্ত আলোচনা করবেন বিলোনিয়া মহকুমার প্রতিনিধি সুমন নাগ। আজকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আজকে যে গণ অবস্থানে উপস্থিত এই রাজ্যে মিডিয়া হাউসগুলি কর্মদাতা আছে, পাশাপাশি জেলা এবং মহকুমাস্তরে আগত সমস্ত সাংবাদিক পরিজনদের আমি সচেতন দেওয়া জানাচ্ছি। আমি শুধু দু চারটি কথা বলবো, আজকে কেন আমাদের এই ধরনের কার্যক্রম সাংবাদিকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, শুধু আগরতলা শহর না, প্রতিটা মহোৎসব শহরে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের উপর প্রতিনিয়ত আক্রমণ। এবং যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, বিগত দিনে আমরা যে জিনিসটা দেখি, আজকের দিনে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, সরাসরি শাসক দল বলুন বা প্রশাসনের পক্ষ থেকে সেই জিনিসটাকে ইন্ধন দেওয়া হচ্ছে, যার দরুন আমরা যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এর কারণেই সারা রাজ্যব্যাপী
একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ক্রমান্বয়ে মানে সাংবাদিকদের উপর চাপ এবং আক্রান্ত হচ্ছে, চাপ দিচ্ছে, নিউজ করা যাবে না, সত্য প্রস্তুত বা সত্য তুলে ধরা যাবে। বিষয়টা আমাদের কি দায়িত্ব? একজন নির্বাচিত প্রতিনিধি বা যদি আমরা প্রশাসনিক আধিকারিকদের কথা বলি, ওনারা যেমন জনগণের কাজ করেন, আমরা সাংবাদিকরাও একইভাবে জনগণের কাজ করি। ওনারা হয়তো নির্বাচিত প্রতিনিধি, আমরা হয়তো বা নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আমরা জনগণের কোথায় কি সমস্যা আছে সেইগুলো তুলে ধরতে চাই। আর সেটা করতে গেলেই হয়তো বা কারোর বিরুদ্ধে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে আমাদের উপর আক্রমণ হচ্ছে। আমরা চাই এখানে যারা উপস্থিত আছেন আমাদের সিনিয়র দাদারা বা অভিভাবকরা, আপনারা আগামী দিন এই আন্দোলনকে আরো জোরালোভাবে উপস্থাপন করতে প্রয়োজনে যারা এবং মহকুমা স্তরে গিয়ে এই আন্দোলনকে আরো বলিষ্ঠভাবে তুলে ধরতে সেই আশা রাখি আপনাদের কাছে। এবং পাশাপাশি প্রতিটা গ্রামগঞ্জে যে সাংবাদিকরা আক্রান্ত হলে তার বিরুদ্ধেও যেন এই রাজ্যের রাজধানীতে যাতে আন্দোলন হয় সেটা আশা রাখবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সংক্ষিপ্ত এবং একই সঙ্গে অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন সুমন লাল, বিরোধী মহকুমার প্রতিনিধি। এবং আলোচনা করবেন জয়ন্ত ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক ও সভাপতি। আলোচনা করবেন জয়ন্ত ভট্টাচার্য। জার্নালিস্টের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের যে গণ অবস্থান চলছে সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। নমস্কার সবাইকে। কারণ দিনের পর দিন সাংবাদিকরা আক্রমণ হচ্ছে এবং মাননীয় চেয়ারম্যান শাসক দলের লোক থেকে শুরু করে আমার প্রবীণ জায়গা থেকে কিন্তু সাংবাদিকরা আক্রমণ হচ্ছে, সমস্ত ধরনের সহকর্মীরা বিভিন্নভাবে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে চেষ্টা এই করে। ধর্ণা মঞ্চে যারা পাশাপাশি এসেছেন, সেই আক্রমণের সমাজের প্রতিবাদ জানিয়ে এবং প্রতিনিধিগণ মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে সবাইকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাজধানীর শুরু করছি। রবীন্দ্র আমিও সবার মতোই আপনারা সেই দৃশ্যটা আমাদের সংক্ষিপ্ত বক্তব্যই রাখবো। পর্দায় দেখতে পাচ্ছেন এবং কারণ রাজ্যের আপনারা সবাই বরিষ্ঠ সাংবাদিকরা জেনেছেন রয়েছে সেই যে সাংবাদিকরা আজকে কিন্তু তারা তাদের সাংবাদিকরা বিভিন্ন বক্তব্য পেশ করছে সকলের সামনে। এই ধর্ণা আপনারা মঞ্চে সেই দৃশ্যটা সরাসরি সামিল আমাদের হয়েছেন। চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন। কারণ তো যেভাবে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আক্রমণ সম্পর্কে হচ্ছে দু একটি কথা আমি সেই প্রথমে প্রতিবাদ বলছি। জানিয়ে কিন্তু আজকের এই গণ অবস্থান প্রত্যেক সাংবাদিকদের এক প্রতিবাদ জেলা মঞ্চ। থেকে প্রত্যেক জায়গা থেকে কিন্তু যখনই সাংবাদিকরা বরিষ্ঠ সাংবাদিক আক্রান্ত হয়, সকল সাংবাদিকরা কিন্তু এখানে উপস্থিত আছে তাদের মতামত পেশ করার জন্য এবং বিভিন্ন মতামত পেশ করছে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকেই। তার উপরে যখন আক্রমণ শানিত করা হয়, প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রতিটা জায়গার সাংবাদিক কিভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের কিভাবে মতামত পেশ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এই গণ অবস্থান দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং 2টো পর্যন্ত চলবে সেই গণ অবস্থান এবং রাজ্যের সকল বরিষ্ঠ সাংবাদিকরা কিন্তু এখানে রয়েছে এবং তাদের বক্তব্য পেশ করছে। কারণ দিনের পর দিন প্রতিভাবে কিন্তু মানুষ এমনকি সাংবাদিক কিন্তু আক্রমণ হচ্ছে, সেই কারণে প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকের এই গণ অবস্থান রবীন্দ্র ভবনের সামনে চলছে। সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মৃণালিনী এনএনের পর্দায়। সরকারের এই যে ফরমান, সেটা আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী, কাজেই সরকার সেটা তুলে নেবে। তো প্রথমবারেই কিন্তু সরকার সেটা তুলে নেননি। তারপর যখন আমরা রাস্তায় নামলাম, যখন আমরা আমাদের বন্ধুদেরকে দিল্লিতে বললাম, যখন সারা দেশের সাংবাদিকদের সঙ্গে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করলাম, যখনই যে প্রতিনিধিরা এখানে আসতেন, তাদের কাছে আমাদের যে আবেদন এবং কি পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছি সেগুলো যখন আমরা জানাতে শুরু করলাম, তো তদানীত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দশরথদেব আমাদেরকে ডেকে বললেন যে আমাদের এই সার্কুলারটা আমরা তুলে নিচ্ছি, কারণ আমরা মনে করি যে সাংবাদিকদের মহাকরণে প্রফেশনালিকার থাকা উচিত। সাংবাদিকরা অ্যাসেম্বলিতে যাবেন, মহাকরণে যাবেন, পার্লামেন্টে যাবেন, জনগণের সঙ্গে কথা বলবেন, তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে ওনারা সাংবাদিকতা করেন। তো আমরা সেই সত্যি আমরা বিশ্বাস করি। তো এই কারণে আমরা তখন সেভাবে আমাদের আন্দোলন কিন্তু আমরা তুলে দিয়েছি। তো পরবর্তীকালে আমরা দেখেছি এই যে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, সেটা কিন্তু খুব একটা রেগুলার মঞ্চ নয় যে সবসময় কাজ থাকে বা ইত্যাদি।
কিন্তু এটা হচ্ছে প্রতিবাদের এমন এক মঞ্চ যেখানে সমস্ত ধরনের সাংবাদিকরা আছেন। এখানে এডিটার্সরা আছেন, এখানে ওয়ার্কিং জার্নালিস্টরা আছেন, এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার তারা আছেন, অর্থাৎ এমনকি ইউটিউবার্স যারা আছেন তারাও আছেন, অর্থাৎ যারা সাংবাদিকতা করেন। এবং যখন তাদের সাংবাদিকতা যে অধিকার সেটাকে কেড়ে নেওয়ার মতো অবস্থা হয়, তখন এই প্রতিবাদ মঞ্চে সবাই সামিল হন এবং এর বিরুদ্ধে সোচ্চার। কাজে আজকে আমরা দেখছি যে আমাদের সাংবাদিকদের যে অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে। আমি অতীত ইতিহাসে থেকে যাব না, কারণ সাংবাদিকদের সঙ্গে যে সরকারের বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েই থাকে। কারণ একটা সরকার বা যে কোনো সরকার যখন তার স্বৈরাচারী রূপ পরিক্রমা করতে থাকে, সে যখন রক্তচক্ষু দেখাতে থাকে এবং সাংবাদিকরা যখন তার প্রতিবাদ করতে থাকে, তখনই কিন্তু সংঘর্ষ অনিবার্য। আর অতীতে আমরা দেখেছি যে যখন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়, সেটা সারা দেশই হোক বা পৃথিবীতে সাংবাদিকতার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা দেখেছি বারে বারেই কিন্তু আমাদের জয় হয়েছে। আমরা যখন ঐক্যবদ্ধ থেকেছি, আমাদের জয় হয়েছে। আমি এই প্রতিবাদ মঞ্চ থেকে বলতে চাই যে আমরা আজ ঐক্যবদ্ধ। যদি লাঠির আঘাতে আমাদের মাথা ভেঙে দেওয়া হয়, যদি রাতের অন্ধকারে আমাদেরকে আক্রমণ করা হয়, আমাদের জন্য যদি জেলের দরজাও খুলে দেওয়া হয়, আমাদের এই আন্দোলন চলবে। আমরা যতদিন আমাদের স্বাধিকার অর্জন করতে না পারবো, আমরা যতদিন আমাদের সম্ভ্রম নিয়ে আমাদের কাজ করতে না পারবো, ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। কাজে আমি অতীতের দিকে আমি যাচ্ছি না, আমি এখন শুধু দুটো বিষয়ের প্রতি আপনাদের আলোকপাত করতে চাইছি। কারণ আমার পূর্ববর্তী অগ্রজ সাংবাদিকরা এবং মফস্বল থেকে আগত আমার বন্ধুরা সবিস্তারে তাদের সমস্যার কথা বলেছে। তো এই যে সরকার মাত্র 31 মাস আগে ক্ষমতায় আসেন, তো এই সরকারে যারা আজকে আসেন হয়েছে, তারা কিন্তু প্রথম দিকে বারবারই সাংবাদিকদের বাহবা দিতে, তারা বলতেন যে সাংবাদিকদের যে ভূমিকা, এই ভূমিকার ফলে কিন্তু এই সরকার ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু গত 31 মাসে আমরা দেখলাম যে এই সরকারের যে আসল চরিত্রটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। গত 31 মাসে আমাদের কম করে 25 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন এবং গত 11 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী সাবরুমে অ্যাসিজেট এর শিলান্যাস করার সময় উনি যে বক্তব্য রেখেছেন, এরপরে অন্তত 6 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। তো উনি 11 সেপ্টেম্বরে যে বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে, এরপরে ওনাকে মাননীয় বলা যায় কিনা, এ নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়েছে। কারণ একজন শাসক যদি সাংবাদিকদের অধিকার হরণ করতে চায়, তখন আমরা ওনাকে কতটা মান্যতা দেব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা এর আগে দেখেছি যে একটা সার্কুলার উনি জারি করেছেন, এই সরকারের পক্ষ থেকে একটা সার্কুলার জারি করে বলা হয়েছে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে যাতে কথা না বলা হয়। তো তার মানে কি হচ্ছে যে উৎসে আমাদের সংবাদকে মানে সোর্সেই তাকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখন আমরা বলতে চাই যে এই যে মানুষের সংবাদ পাওয়ার অধিকার, যে রাইট ইনফরমেশন, সরকার কি করছে না করছে, সেটা কিন্তু জনগণের অধিকার। এটা আসলে সাংবাদিকদের অধিকার শুধু নয়, এটা হচ্ছে সমগ্র দেশের সারা পৃথিবীর মানুষের অধিকার যে আমরা যে সরকারকে নির্বাচিত করেছি, তারা কি বলতে চায়, বিরোধী দল কি ভূমিকা পালন করছে তাও মানুষ জানতে চায়। এছাড়া বিভিন্ন গণসংগঠন এমনকি একজন ব্যক্তি পর্যন্ত কি বলতে চায় সেটা মানুষ জানতে চায়। আর সেই পবিত্র কাজই আমরা করে চলেছি। আমরা মানুষের সেই যে জানার অধিকার সেটাকে আমরা সুরক্ষিত রাখি এবং আমরা মানুষদেরকে যে কি হচ্ছে সেই সম্পর্কে আমরা অবহিত করি। কাজেই সংবিধান আমাদেরকে সেই পবিত্র অধিকার দিয়েছে। কিন্তু এই কালো ফরমান জারি করার ফলে আমি এটাকে কালো ফরমান বলছি, যে আমাদের সংবাদ পেতে অসুবিধা হচ্ছে। আমরা যখনই সে পুলিশের বড়কর্তা হোক, স্বাস্থ্য বিভাগের বড়কর্তা হোক,
হ্যাঁ, বা অন্য যে কোনো দপ্তর প্রধান যখনই আমরা কোনো খবরের জন্য যাই, হ্যাঁ, তখন কি বললেন না আমাদেরকে তো নিষেধ করা হয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে। যেন আমরা অচ্ছুত হয়ে গেছি যে আমাদের সঙ্গে কেউ কথা বলবে না। কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে আসলে একটা সরকার তার স্বৈরাচারী রূপ ক্রমাগত পরিক্রম করছে বলেই কিন্তু আমাদের সঙ্গে দপ্তর প্রধানদের কথা বলার যে স্বাভাবিক নিয়ম সেটাকে ব্যবহার করছে। কাজে এটা হচ্ছে একটা প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ মানুষের যে সংবাদ জানার অধিকার, খবর জানার অধিকার, হ্যাঁ, যে যার থেকে মানুষ তার যে অভিমত সেটা দেন, হ্যাঁ, সেটাকে খবর। তো আমরা তার প্রতিবাদ করছি এবং এই মুহূর্তে আমরা দাবি করছি যে এই যে সার্কুলার সরকার জারি করেছে, হ্যাঁ, সেটাকে তুলে নিতে হবে, অবিলম্বে সেটা তুলে নিতে হবে। এবং সেটা যদি না তুলে নেওয়া হয়, যতদিন সেটা তুলে না নেওয়া হবে আমাদের সংগ্রাম কিন্তু চলবে, আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলবে, চলতেই থাকবে। কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আহত করেছে সেটা হচ্ছে গত 11ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ভাষণ। উনি সেখানে সিজেডে শিলান্যাস করতে গেছেন, তো গিয়ে উনি বললেন যে কোভিড পরিস্থিতি সম্পর্কে কিছু কিছু সংবাদপত্র অতি উৎসাহিত হয়ে সরকারের বিরুদ্ধে সংবাদ রচনা করছে। এবং তারপর উনি বললেন যে ওরা অন্যায় করছে এবং ইতিহাস তাদের মাফ করবে। আমরা এতে কিছু মনে করি, ইতিহাস যদি আমাদেরকে মাফ না করে আমাদের সঙ্গে ইতিহাসের বোঝাপড়া, কারণ সাংবাদিকরা তারাই তো ইতিহাসের প্রথম খসড়া লেখে। হ্যাঁ, কাজে দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য জার্নালিস্ট। হ্যাঁ, সেটা কোনো রাজনীতির লোকেরা লেখে। কাজে আমরা ইতিহাসের সঙ্গে সেই বোঝাপড়া করি। তারপর উনি বললেন যে জনগণ তাদেরকে ক্ষমা করবে। হ্যাঁ, তিনি তো সমগ্র অংশের জনগণের কোনো প্রতিনিধি নন। হ্যাঁ, সেখানে বিরোধী দলের মানুষরাও তো ভোট পেয়ে অ্যাসেম্বলিতে গেছে। হ্যাঁ, কাজেই সমগ্র জনগণ আমাদেরকে ক্ষমা করবে না কি করবে এটা মুখ্যমন্ত্রী কি করে জানবে। আর তার যাই হোক, যাই করে থাকুক, জনগণের সঙ্গে আমরা সেটা বুঝে নেব। জনগণ যদি আমাদেরকে মাফ না করে, হ্যাঁ, যে আমরা কোভিড পরিস্থিতি যেভাবে মানুষের কাছে প্রকাশিত করেছি, এই জন্য যদি জনগণ আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আমরা সেই দায় মাথা থেকে নেব। কিন্তু আমার তো মনে হয় সাংবাদিকরা যা করেছেন এর জন্য জনগণ আমাদেরকে বাহবাই দিচ্ছে, আমাদেরকে সাহস দিচ্ছে, যে বলেছেন যে এই যে কোভিড পরিস্থিতি, হ্যাঁ, যেখানে নিঃশ্বাসের বায়ু নিতে পারছে না মানুষ জিবি হাসপাতালে, যেখানে অক্সিজেন লাইন বন্ধ হয়ে আছে, যখন শ্বাস না নিয়ে কাঁপতে কাঁপতে মানুষ মরে যাচ্ছে, হ্যাঁ, যখন রোগী ভর্তি হয়ে দিনের পর দিন না খেয়ে অসুস্থ অবস্থায় আনট্রিটেড বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তখন সেই খবরগুলো আপনারা সংগ্রহ করেছেন, সেই খবরগুলো আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, যখন একজন রোগীকে ভর্তি করার পরে, হ্যাঁ, তার আত্মীয় স্বজনদের সঙ্গে যখন মানুষ যোগাযোগ করতে পারছে না, কেন পারছে না, হ্যাঁ, সেই অন্যায় যে করা হচ্ছে, সেই কথাগুলো আপনারা মানুষকে জানান দিয়েছেন। তো জনগণ আমাদেরকে বরং আশীর্বাদ করছে, হ্যাঁ, এইরকম খবর প্রকাশিত করা। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদেরকে তার গড়ায় দাঁড় করিয়ে দিল। তো উনি আমাদেরকে কি বললেন যে এর জন্যে জনগণ ক্ষমা করবে না, আমি বিপ্লব দেবও ক্ষমা করবো না, এবং আমি এমন একজন মানুষ, আমি যা করি, হ্যাঁ, আমি যা বলি আমি তাই করি, ইতিহাস সাক্ষী। তাহলে এখানে একটা বিষয় আপনারা দেখুন যে উনি যা মনে করেন উনি তাই করেন, এবং এটাই ইতিহাসের সাক্ষী। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতনতার সঙ্গে আমরা বলে দিচ্ছি যে আপনি যা মনে করবেন সব কিছুই আপনি এই রাজ্যে করতে পারবেন না। আপনি এই রাজ্যের ইতিহাস বেশি করে খুব একটা জানেন না। আপনি দীর্ঘ সময় আপনি অন্য রাজ্যে ছিলেন, এই রাজ্যের আপনি নিজেই বলেছেন এই রাজ্যের ভূগোল আমি ভালো করে জানি না, এই রাজ্যের মানুষকে হয়তো আপনি জানেন না, এই রাজ্যের মাটিকে হয়তো আপনি ঠিকভাবে চেনেন না। এর জন্যে কিন্তু আপনি সাংবাদিকদের সঙ্গে বিরুদ্ধে যেমন আঙুল তুলেছেন, হ্যাঁ, পাশাপাশি কিন্তু আপনি জনগণের সংবাদ আহরণের যে অধিকার এর বিরুদ্ধেও আপনি আঙুল তুলেছেন। কাজেই আমাদের যে এই যে অর্জিত অধিকার, এর জন্য আমরা অবশ্যই লড়ে যাব।
যতদিন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করবেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আক্রমণ চালিয়ে যাব। 11 তারিখ যখন উনি এই কথাটা বললেন, তারপর কিছু কিছু আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হলো। তারপর আমরা 13 তারিখে আগরতলা প্রেস ক্লাবে সবাই মিলিত হয়েছিলাম এই অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের ছাতার তলায়। তো সেখানে আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র একটা প্রেস বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব, আপনি যে কথাটা বলেছেন সেটা জনগণের বিপক্ষে যাচ্ছে, এটা সাংবাদিকদের অধিকার হরণ করছে, তো আপনি দয়া করে সেই আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন, তাহলেই সব। কিন্তু তিনি সেটা করলেন না। তো আমরা 3 দিন পর এরপরে আমরা কি করলাম, আমরা মাননীয় রাজ্যপাল ওনার কাছে আমরা গেলাম, আমরা গিয়ে সবিস্তারে এই কথাগুলো বললাম। হ্যাঁ, যে উনি যে বক্তব্য রেখেছেন, তো এটা তো সংবাদপত্রের প্রতি হুমকি স্বরূপ, তো সেটা এটা তুলে নিই। তো মাননীয় রাজ্যপাল আমাদেরকে বললেন যে আমরা মনে করি যে সংবাদ মাধ্যম এবং সরকারের মধ্যে একটা সুসম্পর্ক থাকা উচিত। হ্যাঁ, এইরকম বৈরীমূলক সম্পর্ক থাকা উচিত নয়। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, হ্যাঁ, এবং আমাদেরকে ডাকবেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল, উনি আমাদেরকে ডাকলেন না, কিছু বললেন না। তারপর আমরা একটা বিনীতভাবে ওনাকে একটা চিঠি দিয়ে বললাম যে রাজ্যপাল, আপনি তো আমাদেরকে বলেছিলেন আপনি এই বিষয়ে কিছু বলবেন, তো আপনি এই বিষয়ে কী করছেন আমাদেরকে এটা জানান। তো হয়তো উনি কিছু চেষ্টা করছেন, হ্যাঁ, রাজ্যপালের যে ভূমিকা সেটাকে ঠিক রেখে উনি হয়তো কিছু করছেন। হ্যাঁ, রাজ্যপালের উপর আমাদের ভরসা আছে, হয়তো উনি কিছু করতে পারছিলেন না, এমনও হতে পারে। তো যখন এইরকম একটা অবস্থা, তো সামনেই এসে গেল 2রা সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর জন্মদিন। আপনারা জানেন যে সারা জীবন সত্যের জন্য এই বৃদ্ধ লোকটা ঘাট বসে লড়েছেন, সংবাদপত্রের স্বাধীনতার জন্য উনি লড়েছেন। হ্যাঁ, উনি নিজে 4 সংবাদপত্র উনি এডিট করেছেন, সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন। উনি মানুষের অধিকারকে উনি ঊর্ধ্বে তুলে ধরেছেন। উনি সত্যের জন্য সবসময় লড়াই করেছেন। মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ এই বইয়ে উনি নিজের যে ভুল হয়েছে সেটাকেও প্রকাশিত করেছেন। এবং ভারতের স্বাধীনতা জন্য যেমন উনি লড়েছেন, সংবাদপত্রের স্বাধীনতার জন্য উনি লড়েছেন। এর জন্য আমরা 2রা অক্টোবরকে বেছে নিলাম, যে সেই দিন আমরা অতি দুঃখের সঙ্গে আমরা কালো বেজ ধারণ করব, ধারণ করে আমরা মানুষকে জানাবো যে আমরা কেন দুঃখিত, কেন আমাদের অধিকার হরণ করা হচ্ছে। তো আমাদের এই সব কথা শুনে আমাদের যে সহকর্মী বন্ধুরা মফস্বলে, তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের এই আন্দোলনকে সমর্থন করলেন। ওনারা নিজেদের জায়গায় কালো বেজ করে আমাদের এই আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা এবং সলিডারিটি করছে। তো আমরা এই কারণে মফস্বলের যারা সাংবাদিক, যারা আরো কষ্টের মধ্য দিয়ে সাংবাদিকতা করেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এরপরে আমরা কি করলাম, যে আমরা ভাবলাম যে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের যাওয়া। তো সিনিয়র জার্নালিস্টের 2টো টিম গঠন করা হলো। সেই 2টো টিম 2 দিন ধরে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মহকুমায় গিয়ে আমরা সাংবাদিকদের সঙ্গে আমাদের এই সমস্যা নিয়ে কথা বললাম। সবাই বললেন যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা এই আন্দোলনের পক্ষে আছি, আমাদের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, আপনারা হয়তো রাজধানীতে যেভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, হ্যাঁ, আমরা এই মফস্বল শহরে এর থেকে আরো বেশি গভীর সমস্যায় নিমজ্জিত। এখানে আমাদের অধিকার আরো বেশি খণ্ডিত। প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এই খবর প্রকাশ হতে পারবে না। কোনো খবর যখন সংগ্রহ করা হয়, তখন শাসক দলের গুন্ডারা বা শাসক দলের ছোটখাটো নেতারা এসে হুমকি দিয়ে বলছে এই খবরটা কিন্তু এইভাবে লিখতে হবে, এই খবরটা কিন্তু এইভাবে প্রকাশ করতে হবে, এইভাবে মিডিয়াতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং তাদের আশ্রিত মাফিয়ারা তাদেরকে ভয় দেখাচ্ছে। তো আমরা দেখছি যে সারা ত্রিপুরায় সাংবাদিকদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, একটা ভীতির পরিবেশ একটা কায়েম হয়েছে, এবং আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করতে পারছি। তো তখন আমরা ভাবলাম আমাদের সেই যে প্রতিবাদের মঞ্চ অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, সেখানে আমরা সবাই সমবেত হব এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আমরা আন্দোলন করব। এবং এই কারণে কিন্তু আজকে আমরা এই রাস্তায় নেমে এসেছি, আমরা ধর্নায় বসেছি।
আমরা জনগণের কাছে আমাদের সমস্যার কথা বলেছি। হ্যাঁ, বলছি, কারণ কি জনগণই হচ্ছেন সবচেয়ে বড় জাজ এবং আমরাও জনপ্রতিনিধি, আমরা আমাদের দায়বদ্ধতাও সেই জনগণের কাছে। কাজে আসুন বন্ধুরা, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের কে আমরা চালিয়ে যাই যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলো এই সরকার মেনে না নিচ্ছে। হ্যাঁ, যতদিন সেই কালো ফরমান উইথড্র করে না নেওয়া হচ্ছে, হ্যাঁ, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই অপমানজনক বক্তব্যগুলো তুলে না দিচ্ছেন, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সাংবাদিকদের যে আন্দোলন সেটা চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন জয়ন্ত ভট্টাচার্য মহোদয়। এবার আলোচনা করতে আহ্বান জানাবো আলোচনা করার জন্য দেবাশিস মজুমদারকে। নমস্কার। আজকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের এই গণ অবস্থান মঞ্চের মাননীয় সভাপতি, এই গণ অবস্থানে সামিল আমার অগ্রজ এবং সহকর্মী বন্ধুরা ও শরীর নাগরিকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে আমরা এ রাজ্যের কর্মরত সাংবাদিকরা কেন রাস্তায় আসলে এই রবীন্দ্র ভবনের মঞ্চটা আমাদের এই রাজ্যের বার্তাজীবীদের কাছে একটা ঐতিহাসিক স্থান হয়ে দাঁড়িয়েছে। বিগত 5 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আপনারা জানেন এখানে আমরা প্রায় 184 দিনের মতো টানা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। দাবি ছিল তৎকালীন সময়ে আমাদের দুই যে সহকর্মী সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যার ঘটনা সিবিআই তদন্ত। তো শেষ পর্যন্ত আমরা সফল হয়েছিলাম এই দুটো স্পষ্টকাতর ইস্যুতে। বর্তমান রাজ্য সরকার প্রথম দিনে এসেই সিবিআই তদন্তের দাবি মেনে নিয়েছিলেন। আমরা সেদিন তাদেরকে এই সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমরা সেদিনই শুনেছিলাম এই মঞ্চে এসেই বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই সরকার রাজ্যের সাংবাদিকদের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবে না। আমরা আশান্বিত হয়েছিলাম। এমনকি উনি বিভিন্ন স্থানে অকপটে একথা স্বীকারও করেছেন যে এ রাজ্যে পালা বদলের ক্ষেত্রে এ রাজ্যের বার্তাজীবীদের একটা বড় ভূমিকা ছিল। এটা হয়তো ওনার নিজস্ব মতামত হতে পারে, যাই হোক। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা হলো গত 11 সেপ্টেম্বর তিনি সাবরুমে গিয়ে এ রাজ্যের সাংবাদিকদের, বিশেষ করে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে যে বক্তব্যটি রেখেছিলেন, তাতে আমরা এ রাজ্যের সাংবাদিকরা আশাহত হয়েছি, মর্মাহত হয়েছি। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, কারণ সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন একটা সরকারি মঞ্চে। ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে সেদিন বক্তব্যটা রেখেছিলেন, ব্যক্তি বিপ্লব কুমার দেব হিসেবে নয়। এই কারণে আমাদের কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বের। উনি বলেছিলেন করোনা পরিস্থিতি নিয়ে এ রাজ্যের একাংশ মিডিয়া মানুষকে বিভ্রান্ত করছে। আমি ওনার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। সাংবাদিকরা এ রাজ্যের গণতন্ত্রের একটা অংশ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়, যদিও এমন কোনো লিখিত কিছু নেই সংবিধানে। সাংবাদিকরা রাজ্যের কিংবা দেশের মানুষের মুখপত্র হিসেবে কাজ করে, তারা অনির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করে। এই কারণে তাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত করা হয়। গণতন্ত্রের আরো 3টি স্তম্ভ রয়েছে।
আইনসভা, প্রশাসন এবং বিচার ব্যবস্থা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি পারবেন এই করোনা ইস্যুতেই মাননীয় হাইকোর্ট রাজ্য সরকারকে যে সমস্ত নির্দেশিকা দিয়েছিল তার বিরুদ্ধে গিয়ে আপনি বলবেন যে আমি হাইকোর্টের বিচারপতিকে ক্ষমা করব না? আপনি কি পারবেন যে রাজ্যের বিধানসভাকে অবজ্ঞা করে এখানে বিরোধীরা বা যে কেউ যদি আলোচনা করে বাইরে এসে বলবেন আমি বিধানসভাকে ক্ষমা করতে পারবো না? তবে সাংবাদিকদের ক্ষেত্রে আপনার এই মন্তব্য রাখার সাহসটাই বা কোথায় পেলেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা আশা করেছিলাম, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, কারণ সাংবাদিকরা রাজনৈতিক দল করে না, তারা আন্দোলন করতে চায় না। আর বর্তমান মুহূর্তে তো প্রশ্নই ওঠে না, কারণ সামনে কোনো বিধানসভা নির্বাচন নেই। আমাদের কাছে আমাদের সম্মানটাই, আমাদের আত্মসম্মানটাই বড় হয়ে উঠেছে এবং এই রাজ্যের মানুষের বাক স্বাধীনতার যে সম্মান তাকে রক্ষা করার স্বার্থে আমাদের এই আন্দোলন অপরিহার্য হয়ে পড়েছে। তো আমরা বিশ্বাস করেছিলাম যে আপনার ভুল বিভ্রান্তি বুঝবে, আপনি ডেকে নিয়ে আমাদের কথা বলবেন, নিজেকে সংশোধন করে নেবেন, কিন্তু তা না করে আপনি নিজের অবস্থানে অনড় রয়েছেন। আমি জানি না ক্ষমা কাদের করা হয়, যারা অপরাধ করে তাদের কি ক্ষমা করার প্রশ্ন আসে? আর অপরাধ করার ক্ষেত্রে তা আগে বিবেচিত হয়, সে মাননীয় হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক কিংবা নিচুতলার আদালত, সেখানে দোষী প্রমাণিত হলে তবেই অপরাধী হন, আর অপরাধীকেই ক্ষমা করার প্রশ্ন আসে। যেখানে এর হচ্ছে সাংবাদিকরা কোনো অপরাধ করেনি, তাকে ক্ষমা না করার যে হুঙ্কার, তার নেপথ্য কি কারণ রয়েছে আমরা জানি না। আমরা তাই ভরসা করেছিলাম যে আপনি নিজেকে সংশোধন করে নেবেন, সুযোগ দিয়েছিলাম, এটা হয়নি। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। পরিশেষে এটাই বলি, যদি ক্ষমা তো মহত্বের লক্ষণ, অপরাধ করলে অপরাধীকে ক্ষমা করে দেওয়াটা মহত্ব, আর আপনি নিরপরাধকে ক্ষমা করতে পারছেন না, তার মানে আপনি নিজে উদ্যত্ত, আপনার উদ্যত্তে রয়েছে, এটাই প্রমাণিত হচ্ছে। ধন্যবাদ, আশা করি আপনি নিজেকে খুব শীঘ্রই শুধরে নেবেন। ধন্যবাদ মাননীয় দেবাশিস মজুমদার মহোদয়কে। এবার আহ্বান রাখবো শানিত দেব রায় মহোদয়কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আজকের খড়িয়ার পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক শানিত দেব রায়। মঞ্চে উপবিষ্ট অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সংগ্রামী বন্ধুগণ, মহকুমা থেকে আসা আমাদের সংগ্রামী ভাইয়েরা এবং ঐতিহ্যবাহী নগর আগরতলার সংগ্রামী নাগরিকবৃন্দ, এই কাঠফাটা রোদ্দুরে প্রচন্ড গরমে ঘামতে ঘামতে আমরা যে শব্দগুলো শরতের এই প্রথম প্রহরে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি, তা যেমন ভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, তেমনি ভাবে এই রাজ্যের তথা এই রাজধানীর নাগরিকদের প্রতিও বটে। আমরা
আমরা যে আলোচনাগুলো এখানে করছি এতক্ষণ ধরে বা করতে থাকবো, সেগুলি কোনো মগ্ন একক সংলাপ নয়, হৃদয়ের অভ্যন্তর থেকে উঠে আসা উত্থিত বেদনায় জারিত প্রতিবাদ সমষ্টি। আমরা চাইব এই ঐতিহ্যবাহী নগরের নাগরিকরা এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে এই শব্দগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করাতে না পারলেও হাওয়ায় ভেসে থাকা এই শব্দাবলী আপনাদের হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে আঘাত করবে, আপনাদের জাগ্রত করবে। কারণ আজকের এই লড়াই শুধু সাংবাদিকের স্বাধীনতার জন্য লড়াই নয়, এই লড়াই এই দেশের 150 কোটি মানুষের জন্য লড়াই, এই রাজ্যের 40 লক্ষ মানুষের জন্য লড়াই। এই মঞ্চ থেকে আমরা শুধু তার সূত্রপাত করলাম, আমরা শুধু এই কথাটুকু জানিয়ে দিলাম যে fear is not the key, ভয় সমস্ত তারার একমাত্র চাবি নয়, হুমকি সমস্ত তারার একমাত্র চাবি নয়। কিছু মানুষ আছেন যারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে শির দ্বারা সোজা রেখে চোখে চোখ রেখে সঠিক কথাটি বলতে পারে। আমরা এর সূত্রপাত ঘটালাম এবং বাতাসে ভেসে ভেসে, হাওয়ায় ভেসে ভেসে, ক্যামেরায় বন্দী হয়ে, কলমের কালিতে লিপিবদ্ধ হয়ে এই কথাগুলি আপনাদের কাছে চলে যাবে আগামী, এবং আপনারা এর অনুরণন ঘটাবেন আপনাদের নিজস্ব স্বার্থে। গণতন্ত্র যদি বিঘ্নিত হয়, অসুখে থাকবেন আপনারা। কালের গতিতে গণতন্ত্রের এই 4টি স্তম্ভের পালা বদল ঘটবে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এর নেতৃত্বে আসবেন, আবার চলে যাবেন, কিন্তু হে বিশাল গণমানুষ, গণসমষ্টি, ইতিহাসের দর্শক এবং শ্রোতা হিসেবে আপনারা থেকে যাবেন। ইতিহাস লিখে যাবে এই কাহিনী যে কোন শাসক তাদেরই যে ব্যবস্থাকে রক্ষা করার কথা তাকে রক্ষা না করে চুরমার করে দিয়ে গেলেন। আজকে এই সাংবাদিক অবস্থান থেকে, এই সাংবাদিক জমায়েত থেকে, অ্যাসেম্বলি অব জার্নালিস্টের মঞ্চ থেকে আমরা শুধু এই কয়েকটি কথা এই নগর সভ্যতার কাছে উপস্থাপিত করতে চাই। আমরা জানি, আমরা সাংবাদিকরা আমরা জানি, वृक्ष हो फले फले, हो घने हो बड़े, एक पथ छाओ की, अंग मत अंग मत अंग मत, अग्निपथ अग्निपथ अग्निपथ। আমরা জানি, আমাদের বলা হয়েছে तू ना थकेगा कभी, तू ना रुकेगा कभी, तू ना मुड़ेगा कभी, कर शपथ कर शपथ कर शपथ। अग्निपथ अग्निपथ अग्निपथ, এই অগ্নিপথের প্রতীক আমরা, যদিও আমরা জানি না কতটা পথ চললে তবে আমাদের প্রতীক বলবেন আপনারা, কিন্তু আপনাদের স্বার্থে আপনারা জানবেন গণতন্ত্রের এই যে শাখা, এই যে স্তম্ভ, এটি যদি বিঘ্নিত হয়, এটি যদি চুরমার হয়ে যায়, তবে বাকি 3টি স্তম্ভ খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়বে। আমাদের শ্রদ্ধেয় বিমানদা তার প্রারম্ভিক আলোচনায় এই কথাগুলি বলেছেন। উনি বলেছেন যে এই 4টি স্তম্ভকেই আপনাদেরকেই রক্ষা করতে হবে।
কারণ এই চারটি স্তম্ভ আপনাদের রক্ষার জন্যই শির দ্বারা সোজা রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সমন্বয়ের মাধ্যমে এরা কাজ করে থাকে। এরা গাছ যত বড়ই হোক না কেন, যত ঘন পত্র সমন্বিতই হোক না কেন, তারা ছায়ার প্রত্যাশা করে না। কারণ ছায়া শুধু আপনাদের জন্য। এই চারটি স্তম্ভ সভ্যতার গা থেকে আপনাদের জন্য ছায়া নিয়ে আসে। এর জন্যই আমি বললাম, বৃক্ষ হো ভরে ভরে, হো ভলে হো ভরে, এক পথ ছাও কি আমরা আকাঙ্ক্ষায় থাকি না। আমরা শুধু কাজ করে যাই, আর আমাদের চালিকা শক্তি আপনার। গণতন্ত্রের জুডিশিয়ারি নামে যে স্তম্ভটি রয়েছে, তার কাজ হচ্ছে অপরাধ যদি সংগঠিত হয়, স্বৈরাচারের উকিঝুঁকি যদি দেখা যায়, প্রমাণের মাধ্যমে, বিচারের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা। দ্বিতীয় যে স্তম্ভটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হলো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারকে টেমিং আপ করা, স্তীমিত করা, এবং অপরাধের বিরুদ্ধে যাবতীয় যে প্রমাণ তা জুডিশিয়ারির দরজা পর্যন্ত, বিচার সভার দরজা পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে চতুর্থ স্তম্ভের কি ভূমিকা থাকলো? চতুর্থ স্তম্ভের ভূমিকা হচ্ছে সেই অপরাধকে প্রাথমিকভাবে চিহ্নিত করা, অপরাধকে চিহ্নিত করা, স্বৈরাচারকে চিহ্নিত করা, তার নিচে আন্ডারলাইন করে বলে দেওয়া যে ঠিক এই জায়গাটাতে অপরাধ হচ্ছে, এর বিরুদ্ধে বাকি স্তম্ভরা ব্যবস্থা নিন। আর এখানেই বেঁধেছে বিপত্তি। অপরাধ যদি চিহ্নিতই না হয়, বাকি দুটো স্তম্ভের কাজ ফুরিয়ে যায়। ফলে বৃহৎ যে স্তম্ভটি স্বঘোষিতভাবে নিজেদের সর্বোচ্চ স্থানে স্থাপন করেছেন, তারা জানেন চিহ্নিতকরণের কাজটিকে যদি ব্যাহত করা যায়, তবে তাকে জুডিশিয়ারির দরজা পর্যন্ত পৌঁছাবার কোনো প্রয়োজন হবে না। আর এ কারণেই যুগে যুগে, কালে কালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ঘটেছে বুদ্ধিজীবীদের উপর। কারণ সামাজিকভাবে বুদ্ধিজীবীদের যে ভূমিকা, তাও কিন্তু তাই। তার মানে কবিতা, গল্পে, সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে, ভাস্কর্যে ঠিক ওই জায়গাটা আন্ডারলাইন করে দেন যে এখানটায় একটু বিষদৃশ্য ঘটনা ঘটে চলেছে। তারপরে কাজ অ্যাডমিনিস্ট্রেশনের, তারপরে কাজ জুডিশিয়ারির, এবং সব মিলিয়ে কাজটা যখন সম্পন্ন হয়, এর সুফল ভোগ করে থাকেন আইনসভা। কিন্তু মুশকিল হয়েছে যে আইনসভা ভারতবর্ষে বা ইদানিংকালের বিশ্বের বহু দেশে আমরা দেখতে পাচ্ছি, সেই সবকে গুলিয়ে দিয়েছে। সবকিছু নষ্ট করে ফেলার মধ্যে, এলোমেলো করে দেন আর উঠে ফুটে খাইয়ের মধ্যেই অনেক বেশি গণতন্ত্রের সার্থকতা খুঁজে পাচ্ছেন তারা। ফলে দিশা হারাচ্ছে সাধারণ মানুষ, এলোমেলো হয়ে যাচ্ছে সভ্যতা, ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ভারতবর্ষের মানুষ। আজকের এই অবস্থান সেই কষ্ট লাঘব করবার একটি পন্থা মাত্র। এখান থেকে আমরা এইটুকু কথা বলতে চাই যে ফিয়ার ইজ নট দ্য কি। হুমকি শুধু চাবি নয়, গণতন্ত্রের বৃহত্তম মঞ্চটির উপর যিনি বসে আছেন এই রাজ্যে, গণতন্ত্রের প্রতি তার দায়িত্ব অনেক বেশি। তিনি এই রাজ্যের প্রধান গণতান্ত্রিক ধারক এবং বাহক। ওনাকে বুঝতে হবে, ওনাকে জানতে হবে
যে গণতন্ত্রকে ধরে রাখবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ওনার ভূমিকা অপরিসীম। কিন্তু আমাদের অবাক করে দিয়ে গত 11ই সেপ্টেম্বর স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে উনি সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে বসলেন, তার মানে গণতন্ত্রের একটি স্তম্ভকে হুমকি দিয়ে বসলেন। এটা ওর পক্ষে কতটা মানানসই হলো, এর ফলে গণতন্ত্র কতটা বিঘ্নিত হলো, এর বিচার করবে এই রাজ্যের জনগণ। আমরা শুধু সূত্রধারের মতো এই মঞ্চ থেকে আপনাদের সামনে উপস্থাপিত করলাম, এই কথাটি বললাম যে যিনি রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছেন। চিনে নিতে হবে, যেমনি করে দীর্ঘদিন সমানে আমরা এখানে মনের নরম আলোতে আমাদের দুই পদাতিক বন্ধুকে স্মরণে এনেছি, তাদের মৃত্যুর বিচার চেয়েছি। এই প্রতিটি আলো প্রজ্বলিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে। আমরা চেয়েছি এই মোমের নরম আলো দাবানল হয়ে আপনাদের বুকের ভিতর জ্বলে উঠুক, আপনারা বুঝতে পারেন, আপনাদের বোঝা উচিত যে আপনার স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে, একজন সাংবাদিক মারা যাচ্ছে, তার মানে আপনার একজন রক্ষক কমে যাচ্ছে, একটি পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটি সত্য আপনার কাছে পৌঁছতে পারছে না। আমরা এই চারটি স্তম্ভ মিলে তো সেই কাজটা করি। আমরা এমনি একটি সকালের প্রার্থনায় থাকি যেখানে প্রতিটি নারী ঝুমকো জবার মতো ফুটে উঠবে, যেখানে প্রতিটি পুরুষ হবে সূর্যমুখী ফুল। কিন্তু আমরা যেন সূর্যের দিকে না তাকাই, আমরা যেন আলোর অনুসারী না হই, এর বিরুদ্ধে একটি চক্রান্ত অহরহ চলছে। তা চলবে, তাকে ভেঙে দেওয়া, তাকে চুরমার করে দেওয়া, এটাই সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু এই চক্রান্ত যদি শীর্ষ কোন স্থান থেকে, গণতন্ত্রেরই অন্য একটি স্তম্ভ থেকে পরিচালিত হয়, তবে সেটা অত্যন্ত দুঃখের, অমর্যাদাকর এবং এই দেশের 150 কোটি মানুষের এবং এই রাজ্যের 40 কোটি মানুষের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আজকে যে অবস্থান করলাম, আমি আবারও বলছি, এটা একটা সূচনা। আমরা আরো বহু মাইল হাঁটবো, বহু যোজন বিস্তৃত হবে আমাদের এই পথ চলা। কারণ আমরা সেই ধ্যান ধারণায় বিশ্বাস করি, কবিগুরু where the mind is without fear and knowledge is free, where truth come out of the depth of the world, সেখান থেকে শব্দের গভীরতা থেকে আমরা যে সত্য তুলে আনি। আমাদের মহকুমার সাংবাদিকরা প্রতিদিন প্রতি রাতে আজ পেটা খেয়ে এই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যে ভয়ঙ্কর সংগ্রামে রত, তাদেরকে ভয় পাওয়াবেন না, তাদেরকে হুমকি দেবেন না, কারণ ইতিহাস আপনাকে ওই জায়গায় তাহলে স্থাপন করবে যে আপনি একজন গণতন্ত্রের হত্যাকারী। বিরোধী দলে থাকা অবস্থায় গণতন্ত্রের পূজারী, ক্ষমতায় গেলে করেই গণতন্ত্রের ধ্বংসকারী, এটা আমরা বহুবার দেখেছি। এটাই হয়তো স্বাভাবিক নিয়ম। এরিস্টটলের সে বিখ্যাত অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমরা ভেবেছিলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এর বাইরে থাকবেন। এর জন্য ঠিক একই জায়গাতে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সংবাদ মাধ্যমগুলির পক্ষ থেকে আমরা ওনাকে সংবর্ধনা দিয়েছিলাম। আমরা ওর কাছে একটা জিনিসই চেয়েছিলাম, মহকুমায় মহকুমায় আমাদের সাংবাদিকরা যেন বাঁশ পাতার মতো না কাঁপে শাসকের রক্তচক্ষু দেখে। আপনি তা সুনিশ্চিত করবেন, আপনি সুরক্ষিত করবেন তাদের যারা গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য দিবানিশি কাজ করে চলেছে, তাদের। উনি সেদিন কথা দিয়েছিলেন। কিন্তু মাত্র 2.5 বছর অতিক্রান্ত হবার পর
উনি ক্রমশ সেই প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু দূরে সরে যাচ্ছেন বলা ভুল হবে, তিনি হুমকির আশ্রয় নিচ্ছেন, তিনি আমাদের ভয় পাওয়ার চেষ্টা করছেন। উনি ক্ষমা না করার কথা বলছেন। আমরা গণতন্ত্রের 3টি স্তম্ভের কাছে অবশ্যই নত জানু, কারণ আমরাও আরেকটি স্তম্ভ, কিন্তু কোনো ব্যক্তির কাছে নয়। আমরা শির দ্বারা সোজা রেখে, আমি প্রথমেই বলেছি, চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমরা বলতে চাই এই রাজ্যের গণতন্ত্রকে স্থায়িত্ব দিন, এ রাজ্যের গণতন্ত্রকে বোধ দিন, এক বৌদ্ধিক চেতনায় উত্তোলিত করুন। এতে এ রাজ্যের ভালো, এ দেশের ভালো, মানুষের ভালো। আর বড় মানুষের বিপক্ষে গিয়ে এমনি যুক্তি, এমনি আলোচনা শুধু আপনাকে কলঙ্কিত করছে না, করছে একটা বিশেষ সময়কে, যা লেখা থাকবে ইতিহাসের গায়ে গায়ে। আমরা চাইব আমাদের সঙ্গে আওয়াজ মেলাবেন এ রাজ্যের 40 লক্ষ মানুষ। এ রাজ্যের 40 লক্ষ মানুষ এক সুরে বলবেন যে আপনি প্রত্যাহার করুন আপনার প্রদত্ত এই হুমকি। আপনি গণতান্ত্রিক যে আসনে বসে আছেন, সেই আসনের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হন, মানুষের পাশে দাঁড়ান এবং অবশ্যম্ভাবীভাবে অন্যান্য 3টি স্তম্ভকে শক্তিশালী করুন। কারণ বিবর্তন তাই চায়, সভ্যতা তাই চায়। তার উল্টো দিকে গিয়ে এই চাকাকে যদি টেনে ধরার চেষ্টা করেন, তবে সেটা হবে অত্যন্ত মর্মান্তিক, সভ্যতার পক্ষে প্রাণঘাতী এবং এ রাজ্যের খুব কষ্টের সৃষ্টি কায় ক্লেশে বেঁচে থাকা সাংবাদিকদের পক্ষে অত্যন্ত মর্মান্তিক একটি দৃষ্টান্ত। আমরা এই মঞ্চ থেকে এই রাজধানীর ঐতিহ্যবাহী মানুষ এবং এই দেশের সমস্ত মানুষের কাছে আহ্বান রাখব, বন্ধু এগিয়ে আসুন। গণতন্ত্রের একটি স্তম্ভকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আপনিও রুখে দাঁড়ান। আপনার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু প্রতিবাদ স্পৃহা আছে, সবটুকু কাজে লাগিয়ে সভ্যতাকে বাঁচিয়ে রাখুন। সবাই মিলে একসঙ্গে বলুন, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটা তারা নব নব। অন্ধকারের গা থেকে সমস্ত অন্ধকারকে কেড়ে নিয়ে গণতন্ত্র বেঁচে থাকুক, এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় শালিকদেব রায় মহোদয়কে। তিনি আমাদের আবারও নতুন করে স্মরণ করিয়ে দিলেন আমাদের কাজ সূত্রধারে, অথচ দুর্ভাগ্যের কথা আমরা আজ পথে। এবার আলোচনা করবেন জয়ন্ত দেবনাথ, ত্রিপুরা ইনফু এর সম্পাদক। তারপর রয়েছেন ত্রিপুরা.info.com এর সম্পাদক জয়ন্ত দেবনাথ। তারপর আলোচনা করবেন ডেইলি দেশপ্রিয়তার সম্পাদক সমীর পাল। শ্রদ্ধেয় সুবলদা এবং উপস্থিত আমার সিনিয়র দাদারা এবং আমার সর্বোচ্চ সাংবাদিক বন্ধুরা, 11 সেপ্টেম্বর যখন চিফ মিনিস্টার উদ্বোধন করতে গিয়ে সাগরমে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন, তার পরবর্তী সময় আমরা দেখলাম কিছু সাংবাদিককে, পছন্দের সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে না না আমি এরকমটা বলিনি, উল্টো তিনি হুমকিটাকে বহাল রেখেছিলেন। তা আমি এখানে একবার কি আমরা শুনে নিতে পারি যে চিফ মিনিস্টার অ্যাকচুয়ালি 11 তারিখ সাবরুমে কি বলেছিলেন? আমরা তো জানি, কিন্তু এই শহরবাসীর জন্য যদি আমরা আবার একটাকে চালাতে পারি, আছে কি কেউ এখানে একটু যদি চালাও, আমাদের জন্য নয়, এটা শহরবাসী জানুক যে অ্যাকচুয়ালি তিনি কি বলেছিলেন ওই দিন। আচ্ছা ঠিক আছে, উনি বলেছিলেন যে একাংশ সাংবাদিক এবং সংবাদপত্র
কোভিড নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ত্রিপুরাবাসী ওদেরকে মাফ করবে না, আমি বিপ্লব দেব ওদের মাফ করব না, এবং আমি বিপ্লবদের যা বলি ইতিহাস সাক্ষী তা করে দেবে। আমরা শুনে নেব চিফ মিনিস্টার ওই দিন কি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা জেনে গেছি ইতিমধ্যেই, অনেক কথাই অনেকবার বলেছেন। তো কিছু কিছু পত্র পত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে। ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না। প্রিয় শহরবাসী, আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই আপনাদের কি মনে হয়েছে, এটা কি মুখ্যমন্ত্রীর হুমকি না? এটাকে যদি আমরা হুমকি করে না ধরি, হুমকি আমরা কোনটাকে বলবো? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সবিনয়ে এই মঞ্চ থেকে অনুরোধ করতে চাই, আপনি এটা প্রত্যাহার করেননি। রাজ্যবাসীর স্বার্থে, রাজ্য সরকারের স্বার্থে এবং রাজ্যের আপামর সাংবাদিকদের স্বার্থে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জয়ন্ত দেবনাথ মহোদয়কে। উনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটা আজকের গণ অবস্থানের নির্যাস সেটা উনি বলেছেন। এবার আলোচনা করবেন প্রবীণ সাংবাদিক সমীর পাল মহোদয়। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সভাপতি, যিনি আজকে সভাপতিত্ব করছেন, এখানে উপস্থিত সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মী বন্ধুরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকে যারা এখানে উপস্থিত আছেন, এমন গণতন্ত্র প্রিয় যারা এখানে আজকে উপস্থিত হতে পারেননি, আমি সবার প্রতি অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে এবং ডেইলি দেশের প্রধানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। এখানে যারা বক্তব্য রেখেছেন, একটা সামগ্রিক বক্তব্য এখানে উঠেছে, তাদের জয়ন্ত শেষ এক লাইনে যে কথাটা বলেছে যে মুখ্যমন্ত্রী, তার বক্তব্য আমি বলছি এটা সুরেজারি বক্তব্য, এটা নিয়ে অবিলম্বে প্রত্যাহার করেনি। এবং এটা আমার মনে হয় একজন বয়স্ক লোক হিসাবে এবং 42 বছর ধরে সাংবাদিকতা করছি সেই হিসাবেও যে এটা ওনার পক্ষে বুদ্ধিমানের কাজ। যাই হোক, এটা আমরা আশা করছি দেখা যাবে। তো আমি আজকের এখানকার অনেক আলোচনা হয়েছে, তো তার সঙ্গে সঙ্গতি রেখে অতীতে দু একটা কথা এখানে উল্লেখ করতে চাই। 1942 সাল মহাত্মা গান্ধীর নেতৃত্বে চলছিল ভারত ছাড়ো আন্দোলন। সেই সময় একটি ঘটনা ঘটেছিল, ঘটনাটার কথা আপনাদেরকে বলি যে মেদিনীপুর, আপনারা জানেন সমুদ্রের পাড়ে, সেখানে ঘূর্ণিঝড়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। তৎকালীন ইংরেজ সরকার একটা নিষেধাজ্ঞা জারি করেছিল যে এই খবর কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারবে না। কি করা যায়? তখনকার যে বিশিষ্ট সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়, তিনি একটা সম্পাদকীয় নিবন্ধে এই ঘটনাটা উল্লেখ করলেন এবং তিনি বললেন যে এখানে ঘূর্ণিঝড়ে 11,000 মানুষের মৃত্যু হয়েছে। এবং তিনি শ্রেয়াসের সঙ্গে একটা কথা বলেছিলেন যে
বিলাতি কুকুরের মৃত্যুতে বিলাতি বাবুরা চোখের জল ফেলছেন, কিন্তু মানুষের মৃত্যুতে নয়। পরবর্তী কথায় আমি আসছি, আমাদের এখানে যে বিরোধটা সৃষ্টি হয়েছে ইদানিংকালে, সেটা করোনাকে কেন্দ্র করে। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তো একটা কারা সার্কুলারের কথাও শুনেছেন। সরকার চেয়েছে যে করোনা সংক্রান্ত যেসব খবর প্রকাশিত হচ্ছিল পত্রপত্রিকা, টিভি চ্যানেল ইত্যাদিতে, যে তারা যাতে কোনো অবস্থাতেই প্রকাশ না পায়। এবং আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি যে গতকাল রাত পর্যন্ত করোনায় মারা গেছেন ত্রিপুরাতে সরকারি তথ্য 316 জন এবং 29,000-এর বেশি আক্রান্ত হয়েছে। এটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, সারা দেশের তুলনায় জনসংখ্যা কম, সেদিক থেকে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়। যাই হোক, আমরা মনে করি যে সরকার তার বড় ফরমান প্রত্যাহার করে নিন, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিন এবং সত্য বেরিয়ে আসুক। সত্য বেরিয়ে আসলে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাইছি। আপনারা জানেন যে 1975 সালের 25 জুন মাঝরাতে আমাদের দেশে জারি হয়েছিল অভ্যন্তরীণ জরুরি অবস্থা। সেই সময় এই মাত্র 19 মাসে, জরুরি অবস্থার 19 মাসে আমাদের দেশের 2600 সংবাদপত্রের স্বীকৃতি বাতিল করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার মানুষকে। এর মধ্যে 253 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল। বহু সম্পাদক এবং সংবাদপত্রের কর্মী গ্রেফতার হয়ে যাওয়াতে ওই 2600 ছাড়াও বন্ধ হয়ে গিয়েছিল 2552টি পত্রিকা। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস টাইমস পত্রিকার সম্পাদকীয়তে পণ্ডিত নেহেরুর উক্তি উল্লেখ করে সম্পাদকীয় প্রকাশ করা হয়েছিল। নেহেরু যে কথাটি বলেছিলেন, অত্যাচার চিরস্থায়ী হয় না, যারা শাসক আছেন তাদেরকে আমরা এই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, তারা যেন এই কথাটা মনে রাখেন। দুঃখের হলো এটা সত্যি যে আমরা লক্ষ্য করছি শুধু ত্রিপুরা না, দেশেও একটা অঘোষিত জরুরি অবস্থার ছায়া আমরা লক্ষ্য করছি। তবে এতে আমরা উদ্বিগ্ন, কিন্তু এতে আমরা ভীত নই। আমাদের এবং জনগণের আন্দোলন সংগ্রাম চলবে। আরেকটা কথা আমি বলছি যে আমাদের যে সংসদ পার্লামেন্ট, আপনারা জানেন যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বসে, কিন্তু সংবাদপত্র বা মিডিয়ার কথা যদি বলেন, সেটা হলো নিউজ পেপার অর মিডিয়া ইজ পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন ওয়ার্ক। অর্থাৎ সংবাদ মাধ্যমের কোনো ছবি নাই, অনবরত আমরা কাজ করে চলেছি। আমরা মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা রাতে যখন ঘুমন, আপনারা যত অভাব যন্ত্রণায় থাকুক একটু নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করুন। আপনাদের ঘুমের সময়ে আমরা সাংবাদিকরা প্রহরী হিসাবে জেগে থাকবো, আপনাদের পাহারায় আমরা থাকবো। আর আমার মনে হয় যে আজকে আমাদের যে গণ অবস্থান, সেই গণ অবস্থান থেকে আমরা যাতে সকলে শপথ নিই যে জনতার সংসদ আমরা কিছুতেই বন্ধ হতে দেব না। যত আক্রমণ আসুক, যত রক্ত ঝরুক, যত হুমকি আসুক না কেন, আমাদের পিছিয়ে দেওয়া যাবে না, আমরা ভয় পাবো না, আমরা এগিয়ে যাব। এটা শুধু আমাদের স্বার্থ নয়, জনস্বার্থে, কারণ আমরা জনগণের সেবক। এই প্রসঙ্গে আমি আরো বলতে চাই
যে আজকে যে আমাদের উপর আক্রমণটা হচ্ছে হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি বলছি আজকে গোটা পৃথিবী অসুখে ভুগছে, অসুখে ভুগছে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা, অসুখে ভুগছি আমাদের এই যে ত্রিপুরার ব্যবস্থা, এটাও তার কারণ হলো মূলে অর্থনীতি। সারা দেশে সারা পৃথিবীতে আমাদের রাজ্যে অর্থনৈতিক অবস্থা কঠিন, এ কথা যদি আমরা মনে রাখি তাহলে আমরা শাসককে বলবো যে অবস্থার মধ্যে যতটুকু আছে সামর্থ্য আছে আপনারা মানুষের পাশে দাঁড়ান, কিন্তু যে সংকট চলছে সেই সংকট নিবারণের ক্ষমতা তাদের নেই। সুতরাং আগামী দিনে আরো বড় আক্রমণ আসবে, কিন্তু মানুষের অভাব অভিযোগ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক অধিকারের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি এবং আমার মতো অনেকে এটা বিশ্বাস করে যে পৃথিবীকে যদি আমরা বিভেদ মুক্ত করতে পারি, যদি আমরা সামনের সমাজ গড়তে পারি, তবে নিশ্চয়ই পৃথিবীতে এমন একদিন আসবে যখন মানুষের উপরে লাঠিকাটা হবে না, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হবে না। সেই ভবিষ্যতের জন্যই আজকে আমরা লড়াই করে যাচ্ছি। আমি রাজ্যবাসীর প্রতিও আহ্বান জানাবো যে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, আইনজীবী সহ সমস্ত অংশের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, আমাদের প্রতি, আমাদের আন্দোলনের প্রতি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবং আমরা এটা বলতে চাই এই মঞ্চ থেকে যে আগামী দিনেই আমাদের যত আক্রমণ আসবে, আগামী দিনে আমরা আন্দোলন চালিয়ে যাব। আর কবিগুরুর ভাষায় বলব, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমরা যাতে সেই আগুনের পরশমণি প্রাণে প্রাণে ছোঁয়াই। সকলকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ। আমরা আবারও একটি মূল্যবান আলোচনা শুনলাম সমীর পালের কাছ থেকে, প্রবীণ সাংবাদিক। এক সমীরের পর আরো এক সমীর, সমীর ধর। এবার বলবেন সমীর ধর, অপর প্রবীণ সাংবাদিক। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং উপস্থিত বন্ধু সাংবাদিকবৃন্দ, হকারদের যে প্রতিনিধিরা আছেন এবং জেলা মহকুমার তরফ থেকে যে সাংবাদিক বন্ধুরা এখানে গণঅবস্থানে আসছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সম্মান জানাচ্ছি। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, 2 ঘন্টার উপর আমরা গণঅবস্থান করছি, আর কিছুক্ষণ পরেই আমরা শেষ করব। আমাদের সবার মুখে আজকে কালো মাস্ক লাগানো, সবাই নিশ্চয় লক্ষ্য করছেন। কালো অক্ষরে আমাদের পোস্টারগুলো লেখা রয়েছে। এর আগে গান্ধী জয়ন্তীতে আমরা কালো ব্যাজ ধারণ করেছিলাম। জানি না কতদিন এই কালো নিয়ে আমাদের চলতে হবে, যতদিন না অন্ধকারের অবসান হবে এই ত্রিপুরা থেকে, ততদিন পর্যন্ত হয়তো এই কালো নিয়ে আমাদের চলতে হবে, প্রতিবাদ আমাদের জারি রাখতে হবে। বন্ধু, শুরুতে আমি একটা কথা বলবো, আমাদের শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের প্রতি শ্রদ্ধা আমরা জানাচ্ছি, কারণ আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয়নি, সে বিচার এখনো শেষ হয়নি। যদিও 184 দিন মোমবাতি জ্বালানোর ফসল কুড়িয়ে নিয়েছেন যারা, তারা আজকে ক্ষমতায় বসে আছেন। তারা যখন ক্ষমতায় বসে আমাদের প্রবীণ সাংবাদিক বন্ধুকে যখন বলছেন তিনি অভিভাবক, যখন বলছেন সাংবাদিক বন্ধুরা আমাদের ক্ষমতায় আনতে সাহায্য করেছিলেন, এগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা খুশি হয়েছিলাম যে সত্যি সত্যি সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের প্রতি তারা শ্রদ্ধাশীল। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল তার পায়ে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছেন, বিরোধী দলের নেতার পায়ে গিয়ে যখন আশীর্বাদ চাইছেন, আমরা খুশি হয়েছিলাম। আমরা মনে করেছিলাম একটা সম্প্রীতির রাজনীতির পরিবেশ ত্রিপুরা রাজ্যে সৃষ্টি হবে এবং আমরা সুখে থাকবো, সাংবাদিকদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো থাকবে। কিন্তু বন্ধু,
সেই অভিভাবকের নেতৃত্বে আজকে আমরা পথে নেমেছি। অনেকদিন আগেই অবশ্য আমি এক অনুষ্ঠানে আমাদের মাননীয় সম্পাদক সুবল কুমার দে মহোদয়কে বলেছিলাম যে হয়তো আরো অন্তত 1.5 বছর আগে হয়তো আপনার নেতৃত্বেই একদিন আবার আমাদের রাস্তায় নামতে হবে, যে লক্ষণ দেখছি। কেন বলেছিলাম? বন্ধু, আমি ব্যক্তিগতভাবে যে সংবাদপত্রে কাজ করতাম, বিজ্ঞাপন না দিয়ে সেই পত্রিকার প্রকাশনা ত্রিপুরা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধু, আমি যে চ্যানেলের পরিচালনার সঙ্গে যুক্ত, সেই চ্যানেল স্ক্রিন থেকে জোর করে মুছে দেওয়া হয়েছে। আমাদের প্রচুর সাংবাদিক বেকার হয়ে গেছেন, একদম কেউ কেউ কোথাও হয়তো পুণ্যবৃত্তির ব্যবস্থা করেছেন, কিন্তু সারা রাজ্যে অনেক সাংবাদিক বেকার হয়ে গেছেন, আজও তাদের কোনো কাজ নেই। ব্যক্তিগতভাবে আমার বাড়ি 4 বার আক্রান্ত হয়েছে, 3 বার গেট ভাঙা হয়েছে, বোম মারা হয়েছে, বাড়ির মধ্যে হুমকি দেওয়া হয়েছে একবার। কেন? যারা আক্রমণকারী তারা বলে গেছেন আমি টিভির চ্যানেলে বসে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের সমালোচনা করেছে, তারা অপরাধ। এত বড় সাহস! আজকে সৌভাগ্যের কথাও বলি, যারা সেদিন আক্রমণ করেছিলেন তাদের বিরুদ্ধে আমি এফআইআর, আমি নাম তো চিনি না, এফআইআর করেছিলাম। একজনও গ্রেপ্তার হয়নি, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকে তাদের অধিকাংশ শুনতে পাচ্ছি তারা সবাই এখন সেই আক্রমণের পথ থেকে সরে এসছেন। তারাই এখন তাদের সেই নির্দেশদাতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। বন্ধু, এই সংঘাত কি অনিবার্য ছিল? আমি বলি হ্যাঁ, অনিবার্য ছিল। আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি যে সংবাদপত্রের স্বাধীনতা এবং এই আমরা তো বিভিন্ন জন এখানে বিভিন্ন মত পোষণ করি, কিন্তু একটা বিষয়ে আমরা একমত যে সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র আমরা নষ্ট হতে দেব না, এই স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেব না। এই জন্যই তো আমরা অ্যাসেম্বল হয়েছি এখানে। বন্ধু, ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের আগে কিন্তু প্রথম দিন থেকে আক্রান্ত হয়েছেন মানুষ, সাধারণ মানুষ। কেন হয়েছেন আমি বলছি। আমরা যারা পত্রিকা করি, ভেবে দেখবেন, যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া করি, প্রত্যেকের সম্পাদকীয় মতামত আলাদা রয়েছে, ঠিক তো? আমরা সবাই জানি। এবং ছোট জায়গা আমাদের কারোর মতামত লুকোনো নেই, সবাই সবটা জানি। কিন্তু সঙ্গে এটাও জানি, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের পাঠক বর্গ রয়েছেন, তারাও ভোটার, তারাও এই দেশের গণতান্ত্রিক নাগরিক। আমাদের প্রত্যেকের দর্শক রয়েছেন আমাদের চ্যানেলের, হাজার হাজার মানুষ আমাদের চ্যানেল দেখছেন, তারা সমর্থন করছেন, তারা আমাদের চ্যানেলের জন্য হাত ধরে বসে থাকেন। আবার বিপরীত বক্তব্য যারা রাখছেন তাদের জন্য হাজার হাজার মানুষ আছেন। এটাই তো স্বাধীনতা, এটাই তো গণতন্ত্র। এই মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে রুখবে? হয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। এই শাসন তো গণতন্ত্রে চলে না, চলতে পারে না। বন্ধু, যখন মানুষ, আমরা যে সাংবাদিক স্বাধীনতার কথা বলছি, এ কি আলাদা কোনো স্বাধীনতা? আমাদের কি 4টে হাত বেশি হয়ে গেছে, 4টে পা বেশি হয়ে গেছে? সাধারণ মানুষের কথাগুলো আমরা তুলে ধরছি। অর্থাৎ সংবিধানের সাধারণ মানুষকে, এদেশের নাগরিকদের যে অধিকার দেওয়া রয়েছে, ফ্রিডম অফ স্পিচ, সেই অধিকারকে আমরা ফলিত প্রয়োগ করছি, প্র্যাকটিক্যালি আমরা প্রয়োগ করছি, ফলিত প্রয়োগ করছি। সেই প্রয়োগ করতে গিয়ে আমরা অনেক দিন দেখেছি, ঠিক আছে সরকারটা নতুন এসেছে, সব দিক অভিজ্ঞতা নেই, সামলাতে পারছেন না, কাজেই অতি উৎসাহী কিছু লোকজন হয়তো বদলা নিচ্ছে। একটা সরকার 25 বছর ছিল, নতুন এসছে, অনেকেই অনেক রকম ইলেকশনের যে উত্তেজনা সেটা রয়ে গেছে, তার জন্য আক্রমণগুলো চলছে। ঠিক আছে, এরকম হতেই পারে, কিছুদিন চলবে, তারপরে শান্ত হয়ে যাবে। 11 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে যে বললেন, কিছু কিছু সংবাদপত্র অতি উৎসাহী হয়ে বিভ্রান্ত করছেন মানুষকে, তাদেরকে আমি ক্ষমা করব না, মানে জনগণ ক্ষমা করবে না ইত্যাদি। ইতিহাস, কতটুকু ইতিহাস তিনি পড়েছেন জানি না, মহাভারতের পুরো ইন্টারনেট এগুলো ইতিহাসের অংশ কিনা আমাদের জানা নেই। যাই হোক, কিন্তু এগুলো পড়েছেন, তাকে তো একবারও আমরা বলতে শুনিনি
যে কিছু কিছু অতি উৎসাহী শাসক দলের কর্মী বিরোধীদের বাড়ি আক্রমণ করছে বা সাধারণ মানুষকে আক্রমণ করছে, দুর্নীতি করছে, সাবধান করে দিতে চাই। আমি মাফ করব না বিপ্লব দেব, আমি মাফ করব না, সরকার মাফ করবে না, ইতিহাস ক্ষমা করবে না। বলেননি তো একবারও। প্রথম বললেন সাংবাদিকদের উদ্দেশ্যে। তার মানে কি? মানে হচ্ছে আপনারা যা বলেছিলেন মানুষকে, ভেবেছিলেন বোন জ্বালানো সাংবাদিকরা সবাইকে পিঠে হাত বুলোলে এবং অভিভাবক বলে সবার সামনে সম্মান দিলে এরা সবকিছু মেনে নেবে আর চোখ বন্ধ করে আপনাদের সেবা করে যাবে, আপনারা যা বলছেন সেভাবেই লিখবে। এটা তো চলতে পারে না। সাংবাদিক কুল অন্ধ নয়, তাদের দায়িত্ববোধ আছে, তারা আপনাকে সময় দিয়েছে, কিন্তু আপনি সেই মর্যাদা দেননি। এবং মানুষের যন্ত্রণা যখনই আপনি সাংবাদিক লিখতে শুরু করেছে, যখন অক্সিজেনের উপর অভাবে যখন অক্সিজেনের অভাবে এক রাত্রে 6 জন রোগী মারা যায় হাসপাতালে, হাসপাতাল থেকে রোগীরা যখন বন্ড সই করে পালিয়ে যাচ্ছে বা বন্ড সই না করে পালিয়ে যাচ্ছে, বাড়ি থেকে বাড়িতে চলে যাচ্ছে কোভিড রোগীরা, সাংবাদিকরা লিখবেন না? যখন স্বাস্থ্য সচিব পালিয়ে যাচ্ছেন, অধিকর্তা পালিয়ে যাচ্ছেন, সুপার পালিয়ে যাচ্ছেন স্বৈরাচারী আদেশ সহ্য করতে না পেরে, সাংবাদিক লিখবে না? আপনি সার্কুলার পাঠিয়ে দিচ্ছেন, মন্ত্রী সিএ হুমকি দিচ্ছে, ডিএম বলছে দৈনিক সংবাদের সম্পাদিকাকে, বলছে জনৈক পারমিতা লিভিংস্টোন, কি অডাসিটি! আমাদের থেকে বয়সে অনেক ছোট পারমিতা, কিন্তু সম্মানের দিক থেকে তাকে আমরা সম্মান করবো না? সুবল কুমার থেকে আমরা সম্মান করবো না? অববিরোধ অনেক হয়েছে, লেখালেখি হয়েছে, সুবল কুমার দে আমার বিরুদ্ধে লিখেছেন, আমি সুবল তাকে লিখেছি, কিন্তু আন্তরিকভাবে শ্রদ্ধা করি। সুবলকে জানেন, শ্রদ্ধা করি। রাজস্থানে যখন সুবল দার আমি গেছিলাম ত্রিপুরা থেকে প্রতিনিধি হয়ে, প্রতি মুহূর্তে আমি গল্প করি যে সুবল দার কি স্নেহ আমি পেয়েছি সেদিন, আমি খেয়েছি কিনা, আমার শোয়া ঠিক আছে কিনা, সব ব্যাপারে খবর রেখেছেন বড় ভাইয়ের মতো। মতবিরোধ থাকবে, এই তো গণতন্ত্র, দৃষ্টিভঙ্গির তফাৎ থাকবে, কিন্তু আমরা পরস্পরকে সম্মান করবো না? এরা সম্মান করে না, এরা সম্মান করুক, এই সম্মানের সংস্কৃতি ঘুরিয়ে দিতে চাইছেন। এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা যেমন মুক্তি চাই, ত্রিপুরার মানুষও মুক্তি চাইছেন। ত্রিপুরার মানুষের কণ্ঠস্বর হিসেবে সংবাদের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আমরা চাইছি, এবং সেই স্বাধীনতা শুধু কারা সার্কুলার প্রত্যাহার করে নিলেই হবে না, শুধু মুখ্যমন্ত্রী সেই বক্তব্য প্রত্যাহার করে, হুমকি প্রত্যাহার করে নিলেই হবে না, শুধু সংবাদপত্র বাছাই করে কেনা, বাকিদের সংবাদপত্র পাবলিসিটি থেকে কিনবো না, ওই নির্দেশ করে নিলেই হবে না। শুধুমাত্র 2-3টি ইলেকট্রনিক মিডিয়াকে বিজ্ঞাপন দেবো, বাকিদের বিজ্ঞাপন দেবো না, এ কথা বললে হবে না। সবাইকে বিজ্ঞাপন যেমন দিতে হবে, তেমনি এই রাজ্যে সত্যিকারের অর্থে গণতান্ত্রিক পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন যে প্রতিশ্রুতি রেখেছিলেন 1918 সালের 9ই মার্চ শপথ গ্রহণের সময়, এই রাজ্যে স্বাধীনতা এবং শান্তি গণতন্ত্রের যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে, সেগুলো রক্ষা করতে হবে। তার জন্য কিন্তু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম তার বক্তব্য রেখে যাবে, কলমের মুখ বন্ধ হবে না, ক্যামেরার লেন্স বন্ধ হবে না। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সমীর ধর মহোদয়কে, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করলেন উনি। আমরা কেন আজকে গণ অবস্থানে বসেছি নতুন করে উনি আবারও স্মরণ করিয়ে দিলেন। আমরা আমাদের গণ অবস্থানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আলোচনা করবেন আজকের গণ অবস্থানের সভাপতি, অ্যাসেম্বলি অব জার্নালিস্টের চেয়ারম্যান সুবল কুমার দে। প্রবীণ সাংবাদিক সম্পাদক সুবল কুমার দেকে মহোদয়কে অনুরোধ করব
আলোচনা করার পাশাপাশি আজকের গণঅবস্থানের সমাপ্তি ঘোষণা করার জন্য। প্রিয় সতীর্থবৃন্দ, আজকের এই গণঅবস্থানে আপনারা যারা পাকিস্তান এবং তাদেরকে যে ধরনের আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার আগরতলা সতীর্থ যারা আছেন তাদেরকে সবাই ধন্যবাদ। আমার ভাবতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে। 2018 সালে আমরা প্রথম থেকে 184 দিন এই রাস্তায় কাটে আমাদের দুজন শহীদ সাংবাদিকের হত্যাকারীদের বিচার, এবং মূলত তৎকালীন বিধানসভা নির্বাচন এই শহীদদের প্রতি ত্রিপুরা মানুষ শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা জানানোর পরিণতিতেই আজকে যারা রাজ্যের শাসন ক্ষমতা গ্রহণ করবেন তাদের শাসন ক্ষমতা না দেশে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন এই নতুন সরকারটি মিডিয়ার সার দিয়ে সেদিন উনি আমার নাম করেও উনি আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই কৃতজ্ঞতার জন্য আমিও মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু এত তাড়াতাড়ি মাত্র 2.5 বছরের মাথায় আবার এই রাস্তায় আমাকে ফেরা তা আমি ভাবতে পারি। আমার একটা বই প্রকাশিত হয়েছে গ্রহকাল প্রথম খণ্ড, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে ইভেন যেদিন প্রথম মুখ্যমন্ত্রী এখানে এলেন এই শহীদ মন্দির, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে গেছেন এই রাজ্যের সাংবাদিকরা পূর্ণ নিরাপত্তা পাবেন, এই রাজ্যের সাংবাদিকরা পূর্ণ স্বাধীনভাবে লিখতে পারেন, তাদের মত প্রকাশের অধিকারে কোনো রকম বাধা সম্মুখীন মাত্র 2.5 বছরের মাথায় আমাদেরকে এই রাস্তায় ফিরে আসতে হবে। আমি নিজেই চলে যাবো, মানে আমার যা বয়স হচ্ছে তাতে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি গ্রহকালে অনুষ্ঠানের দিনেও বলি, কিন্তু আমরা 6th সেন্স কাজ করছি যে আমার অতীত অভিজ্ঞতা থেকে রাজনীতিকরা যারা মুখে বলেন যা বলেন কাজে তা করেন। আমরা সাংবাদিকরা যারা বয়স্ক সাংবাদিক আছি তাদের অভিজ্ঞতায় বলে যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ। আমার এইটুকু বিশ্বাস ছিল অন্তত এই মুখ্যমন্ত্রী ওনার প্রতিশ্রুতি খেলাপ করবে না, আমাদের প্রত্যাশায় উনি বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সেই যে অভিজ্ঞতা আমি এই 2 বছর আগেই বলেছি যে ভয় কি করে তৈরি করতে হয়। আমি তখন দেখছিলাম ভয় থেকে শুরু হয়ে গেছে। আজকাল পত্রিকা বিজ্ঞাপন বন্ধ করে চলবে, অনেক কাগজের বিজ্ঞাপন বন্ধ হয়ে তখনই ভরমান যায়।
সেই সব মুখ্যমন্ত্রীর সামনে আমি সবাই ভয়কে করতে হয়েছে। আড়াই বছরের মাথায় এই ভয় আতঙ্ক হিসেবে আমাদের আমরা সংবিধানের 19তম ধারা প্রতিটি নাগরিক মত প্রকাশের অধিকার স্বীকৃত রয়েছে। এই অধিকার কোন রাজ্য সরকার ভঙ্গ করতে পারে না। দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে দাবি ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক এই দেশে একটা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করলে একটা রিজলিউশন হয় মানুষ তা মেনে নেয়। সেটা সেই সলিসিটর জেনারেল কাজ কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোন রাজ্য সরকার দেশের মানুষকে প্রদত্ত মৌলিক অধিকারের উপর কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যিনি আগরতলা প্রেস ক্লাবে বা এই শহীদ স্তম্ভে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন সংবাদ মাধ্যমে পূর্ণ স্বাধীনতা আমি দিয়ে বস্তুতপক্ষে আমরা সেখান একটা অবরুদ্ধ অবস্থার আমরা স্বীকার করি। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের দুটো টিম ত্রিপুরা সবকটি জেলা সফর করে এসেছে, রিপোর্ট দিয়েছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। আমরা আগরতলা শহরে যা ভাবি তার চেয়ে অনেক অনেক বেশি কোন সাংবাদিককে কাজ করতে দেওয়া হয়। সংবাদ লিখতে গেলে ওই এলাকা যিনি শাসক দলের নেতা আছেন তার সাথে কথা বলে সংবাদ, তেমনি অবস্থা আমরা বামফ্রন্টের শেষ সময় পর্যন্ত আমরা তখন একটা সিন্ডিকেট কায়েম হয়েছিল। সেই সিন্ডিকেটের সদস্যরাই আবার নামাবলী পাল্টে রামাবলী গায়ে আবার সেই সিন্ডিকেট সিস্টেম কায়েম করে দিয়ে আছে। এটা এই রাজ্যের মানুষ কোনোভাবেই মেনে নেবে। রাজ্যের মানুষ কি চান? সংবাদপত্রকে কেন বিশ্বাস করে? সংবাদ মাধ্যমকে কেন বিশ্বাস করে? বিশ্বাস করেন এই করে তাতে রিয়েল পিকচারটা পায়। মানুষ ভরে উঠে চার দুগুণ বসে থাকে, একটা পত্রিকা এনে হবে না, আরো বাকি 3-4টা পত্রিকা এনে করে থাকে, সবটি পত্রিকার সাথে মিলিয়ে মানুষ থাকে হাজার গৌর। সেদিকে মানুষ শিক্ষা নেয়। আমাদের দুর্ভাগ্য এটি যে সরকারের সামনে কোনো আয়না থাকে তার প্রতিবেদন বলতে চান। সরকার আয়না দেখতে ভয় পায়, সেই ভয় পাওয়ার জন্যই তারা আয়না দেখে না, প্রকৃত বাস্তব অবস্থাটা তারা মূল্যায়ন করে। আর মূল্যায়ন করে না বললেই জনকণ্ঠের মুখ বন্ধ করা দেওয়ার জন্য নানা চক্রান্ত চলে, সংবিধান অস্বীকার করা হয়। আপনার পত্রপত্রিকা এবং সাংবাদিকদের কণ্ঠস্তব্ধ করা দেওয়ার জন্য স্ট্যান্ডিং সার্কুলার নামে একটি সার্কুলার আমরা চেষ্টা করেছিলাম সেটা থেকে যাতে মুক্তি পাই, অনুরোধ করেছিলাম মুখ্যমন্ত্রীকে, আর কিন্তু সেটা হয়। সেই সার্কুলারে বলে শুধু আগরতলা শহর নয়, আপনারা যারা মহকুমা স্তরে কাজ করছেন
ব্লক স্তরে কাজ করছেন, জেলা স্তরে কাজ করছেন, সেই সাংবাদিকরাও প্রতিদিন তার মূল্য দিচ্ছেন। কারোর কাছ থেকে কোনো সংবাদে প্রতিক্রিয়া পাবেন না। কোনো এলাকায় ভুল হলে, আইন শৃঙ্খলার অবনতি হলে সেই সম্পর্কে কোনো বক্তব্য রাখার অধিকার ওসি, ডিপিও, পুলিশ সুপারের নেই। তখন কি করতে হবে? মানে সংবাদদাতা তো তাকে একটা কনভারসেশন রাখবে, সেই কনভারসেশন পাঠিয়ে দেবেন রাজ্য পুলিশের ডিসি। আজকে অরুণাচল থেকে যে বন্ধুকে আমার এখানে এসছেন, তার পক্ষে কি সম্ভব হবে রাজ্য পুলিশের ডিজির সাথে যোগাযোগ করে যে আমার এখানে 20টা ক্রিমিনাল এসছে বা অন্য রাজ্য থেকে কিছু লোক এসে দখল করে নিয়েছে কিছু জায়গা, সেই কনভারসেশন থেকে ডিজির কাছ থেকে নিতে পারবে? তা সম্ভব নয়। তারা লোকাল থানা থেকে, লোকাল এডিও থেকে কারো কাছ থেকে লোকাল একটা কণ্ঠ মুখ বন্ধ করে দেন। আপনার রাজ্য যদি দখল হয়ে যায় কোন সরকার, তারপর কি করা হলো? সমস্ত অফিসারদের বলে দেওয়া হলো এই ট্রেনিং সার্কুলারে আপনারা সংবাদ মাধ্যমে তো কোথায় যাবো আমরা? কার কাছে মূল্যে কনভারসেশন চাইব? তার উত্তর নেই। আচ্ছা, কোনটি এত কিছু কাণ্ড ঘটে গেছে, সামান্য ক্ষুদ্র অংশ দিতে পারে, ক্ষুদ্র অংশ সংবাদ মাধ্যমে পুরা অংশ আসেনি, কারণ সংবাদের কনভারসেশন দেওয়ার লোক নেই। রাত থেকে বসে থাকতে হবে, মুখ্যমন্ত্রী কখন টুইট করবেন, কতজন লোক মারা গেছেন, কতজন লোক পজিটিভ হয়েছেন, কতজন লোক নেগেটিভ হয়েছেন, তার বাইরে কোনো খবর নেই। এদিকে ওয়ার্ডে লাশ পড়ে আছে, সুস্থ মানুষের সামনে লাশ গড়াগড়ি লাশ পড়ে আছে, এইগুলি খবর নেই। কোনো কারণে সংবাদ মাধ্যমে সেটা ফাঁস হয়ে এলো, তো এটা চায় সংবাদপত্রকে বা সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। আমি দীর্ঘ 51 বছর পার করে দিয়েছি সংবাদপত্র এই শহরের বুক। এইরকম অবরুদ্ধকর অবস্থা, এরকম একটা অস্বস্তিকর অবস্থার সঙ্গে আমি কোনোদিন পাই। জরুরি অবস্থার কথা বলা হয়েছে, জরুরি অবস্থার সময় এরকম পরিস্থিতি এর আগে ছিল না। জরুরি অবস্থাতে আমি অ্যারেস্ট হয়ে বলতে, আমার বন্ধুরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। আজকে এখানে বক্তারা অনেক বলে গেছে, কিন্তু এত কিছু হচ্ছে তারা নিজেরা হয়তো জানে না। এক সংবাদপত্রের সম্পাদিকাকে এক ক্যাবিনেট মন্ত্রী, এই রাজ্যে যিনি ক্যাবিনেটের 2য় স্থানাধিকারী বলে চিহ্নিত, উনি টেলিফোন করে ধমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন। কাউকে অফিসে ডেকে নিয়ে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। কাউকে চিফ মিনিস্টার বাড়ির অফিসে ডেকে নিয়ে আমাদের কোনো প্রফেসর কলিগকে, আমার সতীর্থকে ডেকে নিয়ে বলছেন ওর সাথে চলছে। আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি, সামাজিক এদের যারা আছেন, কেন আমি সবকটিরই প্রেসিডেন্ট বা উপদেষ্টা, এখানে দ্বিতীয় সারিতে যারা আছেন একটা মুখ্যমন্ত্রী অফিস থেকে যখন এই কথা বলা হয়, আমরা কেমন শাসনতন্ত্রে বিশ্বাস করি, কেমন গণতন্ত্রে বিশ্বাস করি, তা কিন্তু বলা উচিত। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বা অন্য মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী কোনো সংগঠন থেকে আমাকে বলা হয়নি যে আপনি আমাদের ছেড়ে দিন। বরঞ্চ তারা আমার সাথে আরো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যারা প্রতিটি সংগঠনে থাকে, এক দুজন থাকে, নেতৃত্বের মধ্যে থাকে, এরাও পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের যে এই পথে চলাটা, পথে বসাটা, সেটার কারণ হলো মানুষের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব। মৌলিক অধিকার যদি রক্ষার সুযোগ না থাকে,
তা আমি তো মানুষকে দিতে পারবো না, বলতে পারবো না এই হচ্ছে রাজ্যে, এই হচ্ছে এই ঘটনা, কেন তার কোনো প্রমাণপত্র আমি দিতে পারবো না। যতটুকু করছি আমরা ছুটি নিয়ে করছি, এবং করার পরিস্থিতিতে মন্ত্রীরা ডেকে হুমকি দিচ্ছেন, মন্ত্রীরা অফিসে ডেকে নিয়ে হুমকি দিচ্ছেন, বিজ্ঞাপনে লোভ দেখাচ্ছেন। এই রাজ্যে কোনোদিন হয়নি এই ঘটনা। এই 2.5 বছর এগুলো হয়তো গত 2 বছর ধরে এগুলো আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম। বিশেষ করে আমি খুব খুশি ছিলাম, হয়তো এবার ছুটি নিতে পারবো। বয়স হয়েছে আমার, ছুটি নেওয়া, আবার ডাক্তারও পরামর্শ দেয় কাজকর্ম ছেড়ে কিছুদিন বিশ্রাম, তো বিশ্রামের সুযোগ আর পাবো। আবার আমাকে এই রাস্তায় নামতে হচ্ছে। আজকে গত 11ই সেপ্টেম্বর সাতরুমে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটা বছর সংবাদ করেছিল, বলেছেন ইতিহাস বিচার করবে। নিশ্চয়ই আমরা যে যা করি, আমরাই ইতিহাসের প্রথম লিপিকা, পরে তা পরে তা ইতিহাস বিচার করে। আমরা যদি ভুল করে তো ইতিহাস নিশ্চয়ই আমাদের বিচার করবে। ইতিহাস আমাদের ক্ষমা করে, ইতিহাস কাউকেই ক্ষমা করে না। কোন শাসককে ক্ষমা করে না, কোন খারাপ লোককে ইতিহাস ক্ষমা করে না। আমরা চাই ইতিহাসের প্রকৃততা বুঝে আসুন, প্রকৃতি বলছে তিনি আমাদের আমরা যারা মানুষের অধিকার নিয়ে লড়ছি, মানুষের অধিকার নিয়ে আজকে এখানে সমবেত হয়েছে, উনি আমাদের ক্ষমতা। এই দেশের কোন রাজনীতিক, এই দেশের কোন মুখ্যমন্ত্রী কেউ এই ধরনের বক্তব্য প্রকাশ করে। শ্রীমতী ইন্দিরা গান্ধী যে ব্যবস্থা জারি করে সেন্সরশিপ কথা আরোপ করেছে, তিনিও পরবর্তী সময়ে কৃষকের জন্য দুঃখ প্রকাশ করেন। রাজীব গান্ধী একটি পার্লামেন্টে পাশ করতে একটা আইন সংবাদ মাধ্যমে কন্ট্রোল দিতে, সংবাদ মাধ্যম দেখবেন বিরোধিতা শুরু হয়, তখন আর ফিরিয়ে কোন সরকার এই রাজ্যেও এর আগে কোন সরকার সেই চেষ্টা করে, কিন্তু আমাদের কাছ থেকে প্রতিবাদ আসার পর তারা আর সেই ক্ষেত্রে এখানে কেউ কিছু কিছু ঘটনা বলে গেছে। তো এখন যেটা চলছে এটাকে তুলনা করা যেতে পারে অনেকটা জার্মানের হিটলার রাজের। আপনার হুমকি ধমকি নয়, বাইক বাহিনী একটা তৈরি হয়েছে, তারা গিয়ে হানা দিচ্ছে মানুষের বাড়িতে, প্রতিবাদীদের বাড়িতে হানা। সেটা হিটলারও করতেন, একটা গ্যাসটাকে বাহিনী দিয়ে হাজার হাজার ইহুদি। ইতিহাস কিন্তু এগুলি কাউকে ক্ষমা করে না। আজকে অনেকটা সময় আমরা এখানে কথাগুলো দেখে নিতে চাচ্ছি। আমরা একটু সময় ভাবে বলতেন, সবার কাছে দুঃখিত। আমি বলছি যেটা আজকে এই গণ অবস্থানই শেষ, যতদিন এই স্ট্যান্ডিং ট্রাইব্যুনাল উইথড্র না হবে, যতদিন আমাদের অধিকার খুঁজে না পাবো, যতদিন হুমকির জন্য দুঃখ পড়াশোনা করা হবে, ক্ষমা না চাওয়া হবে, ততদিন এই আন্দোলন থামবে না। তার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, তারপর দ্বিতীয় পর্ব শুরু, এবং ইতিমধ্যেই আমাদের এই আন্দোলনে সমগ্র দেশের সাংবাদিকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, নর্থ ইস্টের সবকটি সাংবাদিক সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছেন, ইউরোপিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, জাতীয় সাংবাদিক সংঘ
অ্যাসোসিয়েশন তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে যে আমরা এখানে গণ অবস্থান করছি তার খবর, তার ভিডিও সম্প্রচার ইতিমধ্যে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। সুতরাং আমি জোর করে এখানে বলেছি যে আমরা এখানেই থামবো না, আমাদেরকে থামাবার চেষ্টা করে পারবে। শুরু হয়ে গেছে নানা রকম অবিচার, অন্যায় অবিচার শুরু হয়ে গেছে। সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করার জন্য, সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য, সংবাদপত্রে পুলিশ পাঠানোর কাজ হয়েছে। এগুলি চললেও যদি সংবাদ মাধ্যম বেঁচে থাকে কেউ এগুলিকে মেনে নেবে না। এগুলি প্রতিবাদ পাওয়া যতদিন তাদের শরীরে রক্ত আছে, যতদিন তাদের শরীরে অক্সিজেন আছে, তারা এটা করে দেবে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই গণঅবস্থানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদেরকে সবাই ধন্যবাদ, সবাইকে আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের পাশে আমরা আছি, আমাদের পাশে থাকুন। আমাদের এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, মতাদর্শ একটাই, আমরা যাতে আমাদের অধিকার